কল্পনা করুন আপনি একা, চারদিকে শুধু বালুর পাহাড়, তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, আর আশেপাশে কোথাও এক ফোঁটা জলও নেই। এই জায়গাকে অনেকে বলে পৃথিবীর নরক। আর ঠিক এই নরকের মাঝেই একজন মানুষ একা টানা 71 দিন বেঁচেছিলেন। না ছিল কোনো খাবার আর না ছিল জল। জলের জন্য মরিচার মতো শুকিয়ে গিয়েছিল তার গলা। শেষে যখন তাকে খুঁজে পাওয়া গেল, সে ছিল একটা চলন্ত কঙ্কাল। কিন্তু প্রশ্ন হলো কিভাবে সম্ভব এই অসম্ভব বেঁচে থাকা? কিভাবে একজন মানুষ পোকামাকড় খেয়ে নিজের রক্ত চুষে মৃত্যুকে চোখে চোখ রেখে 71 দিন টিকে থাকতে পারে? আজ আমরা জানবো সেই বাস্তব গল্প, একটি মানুষের সাহস, বুদ্ধিমত্তা আর অদম্য ইচ্ছা শক্তির অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। সতর্ক থাকুন, কারণ এই গল্প আপনার শির দ্বারা বেয়ে কাঁপুনি তুলে দেবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সত্যিকারের দুঃসাহসিক গল্পে শুরু হয়েছিল একজন সাধারণ ছেলের জীবনের এক কঠিন অধ্যায় থেকে। তার নাম রিকি ম্যাগি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে জন্ম নেওয়া রিকি ছোট থেকেই ছিল শান্ত স্বভাবের। পরিবারকে ভালোবাসত ভীষণ, কিন্তু জীবনের ছন্দটা হঠাৎ করেই ভেঙে যায়। কিশোর বয়সে তার জীবনে নেমে আসছে এক ভয়ানক অন্ধকার। একদিন হঠাৎ করে তার বাবা মারা যায়। রিকির তখনও স্কুল শেষ হয়নি। বয়স খুব বেশি না হলেও মাথার উপর ভেঙে পড়ে যেন আকাশ। কিন্তু সে ভেঙে পড়েনি, বরং সেই মুহূর্তেই সে বুঝে যায় এখন আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। পরিবারের সব দায়িত্ব এখন তার কাঁধে। রিকি স্কুল ছাড়েনি, বরং পড়াশোনার পাশাপাশি শুরু করে কঠোর পরিশ্রম। কখনো ইলেকট্রিকের কাজ করেছে, কখনো মাছ ধরার ট্রলারে শ্রমিক হয়ে গেছে, আবার কখনো ফার্নিচার টেনে নিয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। পার্ট টাইম কাজ করে দিনরাত খেটেছে শুধু একটা কারণে, পরিবার যেন বেঁচে থাকতে পারে। রিকির চোখে তখন ছিল শুধু একটাই স্বপ্ন, একটা ভালো জীবন গড়া। কিন্তু সে জানতো না সামনে অপেক্ষা করছে এমন এক পরিস্থিতি যেখানে তার সবচেয়ে বড় লড়াইটা হবে নিজের বেঁচে থাকার জন্য। একটা এমন যুদ্ধ যেখানে প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যু আর বেঁচে থাকার লড়াই। আর সেই যুদ্ধটাই শুরু হয়েছিল এক দুপুরবেলা, এক অচেনা রাস্তায়, যেখানে কেউ জানতো না সে হারিয়ে যাবে সময়ের গভীরে। 2006 সাল। রিকি ম্যাগির বয়স তখন প্রায় 35। সাধারণ এক জীবনের জন্য সংগ্রামী এই মানুষটি তখনও পরিবার আর ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছেন। ঠিক সেই সময় তিনি পেয়ে গেলেন একটি ছোট কাজ। সরকারি এক চুক্তির অধীনে কিছু কাগজপত্র পৌঁছে দিতে হবে। স্থান অস্ট্রেলিয়ার এক প্রান্ত কুইন্সল্যান্ড থেকে অন্য প্রান্ত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পোর্ট হেডল্যান্ড। দূরত্ব প্রায় 3000 কিলোমিটার। আর এই রাস্তাটা ছিল শুধু দীর্ঘ না, বরং ভয়ানক। রুক্ষ শুষ্ক জনমানব শূন্য মরুভূমির বুক চিরে চলে গেছে এই পথ। একবার যদি সেখানে কেউ হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া মানে মরুভূমিতে সুচ খোঁজা। হয়তো চাইলে রিকি প্লেনও যেতে পারতেন, কিন্তু তার কাছে এত টাকা ছিল না। হাওয়াই যাত্রার মতো খরচ বহন করার ক্ষমতা তার ছিল না বলে সে সিদ্ধান্ত নিল নিজের পুরনো গাড়ি নিয়ে রওনা দেবে। যথারীতি প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। সঙ্গে নিলেন বাড়তি পেট্রোল, কিছু শুকনো খাবার, জল আর নিজের আত্মবিশ্বাস। তার মাথায় তখন কেবলই ভাবনা, এই ছোট্ট কাজটা শেষ করলে কিছু অর্থ পাওয়া যাবে আর তাতেই কিছুটা স্বস্তি আসবে জীবনে। কিন্তু সে জানতো না এই যাত্রাটা হবে তার জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ের সূচনা। একটা যাত্রা যেখানে গন্তব্য ছিল অজানা, আর প্রতিটি মাইল ছিল তাকে মৃত্যুর আরো এক কদম কাছে নিয়ে যাওয়ার রাস্তা। রিকির সেই যাত্রা ছিল একদম একা। চারপাশে শুধু ধূসর মরুভূমি, গাছপালা নেই, মানুষজন নেই, আর নেই কোনো ফোনের নেটওয়ার্ক। রাস্তাটা ছিল নির্জন, শুষ্ক আর ভয়ঙ্কর নীরব। হঠাৎ সে দেখে সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে তিনজন অপরিচিত মানুষ। তারা হাত নেড়ে সাহায্য চাইছিল। রিকি তখন ভাবেনি যে তার জীবনের সবচেয়ে বড় বিপদটি এই সাহায্যের ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। সে থামে এবং দয়া করে সেই তিনজনকে নিজের গাড়িতে তুলে নেয়। সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল শুরুতেই। কিছুক্ষণ পর যাত্রীদের একজন জল চায়। রিকিও একটু ক্লান্ত বোধ করছিল, তাই সেও জল খেতে চায়। তাদের একজন রিকিকে একটি বোতল দেয়। সাধারণত রিকি নিজের বোতল নিজে খুলে পান করত, কিন্তু সেদিন কে জানে কেন একটু অসাবধান হয়েছিল। বোতলটা তার হাতেই ছিল, কিন্তু খুলে দেয় একজন অপরিচিত। রিকি জল খায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে তার মাথা ঘুরতে থাকে, চোখে অন্ধকার নেমে আসে, শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে যা দেখে তা যেন এক দুঃস্বপ্ন। চারপাশে শুধু মরুভূমি, সূর্যের প্রচন্ড তাপ, আর কোথাও কেউ নেই। রিকি পড়ে আছে একা। গাড়ি নেই, ফোন নেই, জুতা নেই, খাবার নেই, জল তো দূরের কথা। যেন কেউ ইচ্ছে করে তাকে মরুভূমির মাঝখানে ফেলে দিয়ে গেছে, যাতে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। সে বুঝে যায় তাকে লুট করা হয়েছে, আর সেই জলের বোতলে ছিল মাদক। রিকিকে অজ্ঞান করে মরুভূমির একবারে মাঝখানে ফেলে দিয়ে চলে গেছে সেই তিনজন। কেউ ফিরে আসবে না, কেউ খুঁজবেও না। এখন তাকে একাই লড়তে হবে জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা। এবার শুরু হয় মৃত্যুর সঙ্গে এক অসম যুদ্ধ। চারপাশে বিশাল মরুভূমি, মাথার উপর তপ্ত রোদ, পায়ের নিচে জ্বলন্ত বালি, তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস। যেন শরীর গলিয়ে ফেলার জন্য চারিদিক দাঁড়িয়ে আছে। রিকির পায়ে তখন কোনো জুতা নেই। খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ের নিচে চামড়া উঠে যাচ্ছে, রক্ত ঝরছে, ফেটে যাচ্ছে গোড়ালি। তার শরীরে জল নেই, খাবার নেই, আর আশেপাশে শুধু সূর্যের উত্তাপ আর ভয়ানক নীরবতা। শুধু নিজের হাঁটার আওয়াজ আর হৃৎপিণ্ডের ধকধকানি। তবুও রিকি থেমে যায়নি। সে জানতো থেমে গেলে মৃত্যু নিশ্চিত, তাই সে হাঁটতে থাকে দিনের পর দিন। একদিন হঠাৎ তার চোখে পড়ে এক গর্ত। গর্তটা ছিল কাদামাটি ভর্তি, গন্ধে ভরা, কিন্তু সেখানে কিছুটা স্যাঁতস্যাঁতে জল জমেছিল। রিকির সামনে তখন কোনো বিকল্প ছিল না। সেই নোংরা কাদাযুক্ত জল মুখে তুলে নেয় সে, কারণ সে জানতো এখন জীবনটা বাঁচাতে হলে নিজেকে নোংরা, কষ্ট আর ঘৃণার উপরে তুলতে হবে। রাতের বেলায় মরুভূমি ঠান্ডা হয়ে যায় ভয়ানক। তাপমাত্রায় নেমে আসে, হাড় কাঁপিয়ে দেয়। তখন সে খুঁজে পায় একটি ছোট্ট গুহা। সেখানে আশ্রয় নেয়, কিন্তু সেই গুহার ভিতরে ছিল এক ভয়। সেখানে ছিল পোকামাকড়, বিছা, অজানা কীটপতঙ্গ। কেউ তার পায়ে কামড়ায়, কেউ তার হাতে। কিন্তু কিছুক্ষণ পর সেই পোকামাকড়ে হয়ে ওঠে তার খাবার। হ্যাঁ, সে খেতে শুরু করে পোকামাকড়, কারণ জীবিত থাকার জন্য এটা বেছে নেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। এই সময় সে একটা কথা উপলব্ধি করে, মানুষ ক্ষুধায় মরে না, মানুষ মরে আশা হারিয়ে। আর ঠিক সেই জায়গাতেই রিকি ভেঙে পড়েনি। সে জানতো যতক্ষণ মনোবল টিকে আছে ততক্ষণ যুদ্ধটা শেষ হয়নি। তাই
তাই সে লড়াই চালিয়ে যেতে থাকে, একা নিঃসহায় কিন্তু অদম্য ইচ্ছা শক্তিতে ভর করে। দিন কেটে যাচ্ছিল ধীরে ধীরে। প্রতিটি সকাল ছিল নতুন এক যুদ্ধের শুরু, আর প্রতিটি রাত ছিল বেঁচে থাকার জন্য ভীষণ এক পরীক্ষা। রিকি বুঝে গেল মরুভূমিতে সময় গুনে রাখা গুরুত্বপূর্ণ, কারণ দিন যদি ভুলে যায় তাহলে বাঁচার আশা আর নিজের মানসিক স্থিতি দুটোই হারিয়ে যাবে। তাই সে ছোট ছোট পাথর দিয়ে দিন গুনতে শুরু করে। প্রতিটি পাথর ছিল এক একটা জয়ের প্রতীক, এক একটা বেঁচে থাকার দিন। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল জল। সে কাদা মাখা গর্ত আর পিপাসা মেটাতে পারছিল না দীর্ঘ সময়। তখনই একদিন আকাশ ঘন মেঘে ঢেকে যায়, ঝড়ো হাওয়া শুরু হয়, আর তারপর নামে সেই আশীর্বাদ, বৃষ্টি। রিকি সেই বৃষ্টির জল ধরে রাখার জন্য নিজের পোশাক, পুরনো প্লাস্টিক, কাঠ, পাথর সবকিছু ব্যবহার করে। বৃষ্টির জল ছিল তার কাছে যেন সোনা। সে সেই জলগুলো সযত্নে সংরক্ষণ করে রাখে পরবর্তী দিনগুলোর জন্য। খাবারের জন্য সে আশেপাশে ঘুরে ঘুরে খুঁজতো ছোটখাটো গাছপালা আর পোকামাকড়। কখনো পিঁপড়া, কখনো টিকটিকি, কিছুই বাদ যেত না। জীবনের মূল্য বোঝা যায় তখনই, যখন খাবারের বদলে বিষাক্ত কিছু খাওয়ার ঝুঁকি নিতে হয়। গুহার ভেতর বসে বসে সে মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলতো। মনোবল হারিয়ে ফেললে যে মানুষ শেষ, এটা সে বুঝে গিয়েছিল। আর তাই প্রতিদিন নিজের মনকে শক্ত করে বলতো, তুই মরবি না, তোকে কেউ খুঁজে বের করবে। তার শরীর তখন কঙ্কালের মতো, দাঁতে দাঁত মেলানো যাচ্ছে না, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। তবুও সে ভেঙে পড়েনি, কারণ সে জানতো মানুষ যখন নিজের শেষ শক্তিটুকু কাজে লাগায় তখনই অলৌকিক কিছু ঘটে যেতে পারে। 5ই এপ্রিল 2006 এটি ছিল রিকি মেগির জীবনে 72তম দিন মরুভূমিতে। তখন সে অজ্ঞান, নিঃশ্বাস প্রায় বন্ধ, আর শরীর কঙ্কালের মতো যেন একখণ্ড ছায়া। কে জানতো এই মুহূর্তে বদলে যাবে তার ভাগ্য। ঠিক সেই সময় মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছিল দুইজন মানুষ, গ্রেগ হার্ট ও মার্ক ক্লিফোর্ড। তারা দূর থেকে বালুর মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন। মনে হয় কোনো পরিত্যক্ত কাপড় বা প্রাণী মৃতদেহ হবে। কিন্তু কৌতূহলবশত যখন তারা কাছে আসেন তখন চমকে ওঠেন। ওটা একটা মানুষ, একজন জীবন্ত মানুষ, যিনি প্রায় মৃত্যুর মুখোমুখি। শরীর নিথর, মুখ শুকিয়ে গেছে, চোখ ফাঁকাও ঠিকমতো খুলছে না। গ্রেগ আর মার্ক এক মুহূর্ত সময় নষ্ট করেননি। তারা সাথে সাথে স্থানীয়দের খবর দেন, সাহায্য নিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে একটি রেস্কিউ হেলিকপ্টার, আর শুরু হয় রিকিকে মৃত্যুর মুখ থেকে টেনে আনার এক দুঃসাহসিক চেষ্টা। রিকিকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা যখন তাকে পরীক্ষা করেন তখন হতবাক হয়ে যায়। মাত্র কয়েক মাস আগেও রিকির ওজন ছিল প্রায় 106 কেজি, আর এখন সে হয়ে গিয়েছিল মাত্র 48 কেজি। অস্থির শরীর, শুষ্ক ত্বক, দুর্বল হৃদস্পন্দন। সে টানা 6 দিন ছিল কোমায়। 6 দিন কেটে গেছে, হাসপাতালে বেডে নিশার হয়ে পড়ে আছেন রিকি মেগি। চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন, আর হৃদস্পন্দনের সঙ্গে লড়াই চলছে মনিটরের ভেতরে। চিকিৎসকরা বলেছিলেন ওর শরীর এতটাই দুর্বল, এতটাই ক্লান্ত যে হয়তো আর কখনো জ্ঞান ফিরে আসবে না। কিন্তু জীবন তখনও হাল ছাড়েনি। রিকির মনের ভিতরে কোথাও যেন একটা ক্ষীণ আলো তখনও জ্বলছিল। একটা কণ্ঠস্বর বলছিল, তুই মরবি না, তুই ফিরে যাবি। আর ঠিক 7ম দিনে হঠাৎই রিকির চোখ একটু কেঁপে ওঠে। চোখের পাতায় সামান্য নড়াচড়া। মনিটরের শব্দ বদলে যায় ধীরে ধীরে। কেউ একজন বলছিল, রিকি তুমি হাসপাতালে আছো, তুমি বেঁচে গেছো। রিকি কিছু বুঝে উঠতে পারছিল না। তার মনে হচ্ছিল সে এখনো মরুভূমির গুহায় পড়ে আছে। কিন্তু কিছু সময় পর চোখের জল ঝরে পড়ে তার গাল বেয়ে। সে বেঁচে আছে, সে ফিরে এসেছে মৃত্যুর দরজা থেকে জীবনের কোলে। তার প্রথম অনুভব ছিল ক্ষুধাও নয়, তৃষ্ণাও নয়, বরং অবিশ্বাস যে সে এখনো জীবিত। চিকিৎসকেরা কাছে এসে বিস্ময়ের সুরে বলেন, তুমি অলৌকিক ভাবে ফিরে এসেছো রিকি। তোমার বেঁচে থাকা চিকিৎসা বিজ্ঞানের পক্ষ এক বিস্ময়। তার পেশি শুকিয়ে গিয়েছিল, দাঁত নড়ে গিয়েছিল, ভিতরে ক্ষত। তবুও ধীরে ধীরে সে ফিরতে লাগলো স্বাভাবিক জীবনে। রিকির ফিরে আসা ছিল শুধু তার নিজের জন্য নয়, এটা ছিল পুরো দুনিয়ার জন্য একটা বার্তা। যতই অন্ধকার হোক না কেন, আশার আলো একবার ঠিকই জ্বলে ওঠে, যদি আপনি বিশ্বাস না হারান। এখন আপনি ভাবুন, যদি আপনি রিকির জায়গায় থাকতেন, আপনি কি 71 দিন বেঁচে থাকতে পারতেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। আর এইরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।